কেন এলাও করবে ভাই? আপনি তো কাজ আমি করতেছি, পুলিশকে যদি ট্রাস্ট না হয়। না 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 দেরি করছি। না 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 আপনি আমার গাড়ি নাই, গাড়ি থাকার পরেও আপনার কাজ আমার সাথে করতেছি। চলে আসছেন। হ্যাঁ আমি ওখানে প্রেজেন্ট আছি, আপনি আপনাকে তো আমি দেখাবো না, যতদূর সম্ভব এটা একটা চক্র। আমি মিরপুর মোটরসাইকেল সার্ভিস সেন্টার খুলি সিঁড়ির ফুটেজটা দেখবে। কি হয়েছে, কি ঘটনা কি ভাই? গেটের থেকে আপনার 60 ফিট থেকে ও পিজ্জা দোকান আছে, অর্ডার করছে পিজ্জা নিতে। এনে ডোমিনোজে আসছে, আসার পরে ওখান থেকে তার মোবাইল একটা নিয়ে চলে গেছে। বলেন যে মিরপুর মোটরসাইকেল সার্ভিস স্কোপোলামিন শয়তানের নিঃশ্বাস, এই ওয়ার্ডটার সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু আসলে যে এটা কতটা ভয়ঙ্কর এবং এটা যে আপনাকে সর্বশান্ত করে দিতে পারে, এটা আসলে আমাদের সাথে না ঘটলে আমরা বুঝতে পারতাম না। ঠিক এরকম একটা ঘটনা এখন আমাদের সাথে ঘটছে। আমার এক ফ্রেন্ড, ওর হচ্ছে গিয়ে 60 ফুটে একটা দোকান আছে, তো ওর দোকানে হয়তোবা কেউ একজন আসছে, এসে মনে হয় ওকে কিছু একটা দিছে যেটা ওকে দেখতে বলছে, এবং তারপর তো আপনারা জানেনই কি হয়, যা হওয়ার তাই হইলো। ও সম্পূর্ণরূপে ওর বশবর্তী হয়ে গেছিল। ওকে বলছে যে তোমার কাছে কি টাকা পয়সা আছে, মোবাইল আছে, মানি ব্যাগ আছে, সব কিছুই নিয়ে নিছে। ওই ফ্রেন্ডটাকে মনে হয় নিয়েও গেছিল, বাট কোনোভাবে হয়তো বা ও দোকানের অ্যাড্রেসটা চিনতে পারছে বা ও ওইখানে আসতে পারছে, বাট আসলে এখন আর ওইভাবে কোনো কথা বলার অবস্থা নেই, সেন্স নাই। ওর ওয়াইফ আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে কান্না কান্না স্বরে বলতেছিল যে স্যাম তুমি কোথায়, তোমরা কোথায় আছো, তাড়াতাড়ি একটু আসো, এরকম এরকম অবস্থা। তো আসলে এখন ওইখানেই যাইতেছি, এখন গিয়ে আসলে বাকিটা বোঝা যাবে যে কি অবস্থা। এই ইলিগাল ড্রাগসগুলো আসলে মানুষ কিভাবে পায় এটা আমি জানি না, কারণ এটা যদি আসলে এত হার্মফুল হয়, আমি যতটুকু রিসার্চ করছি, আমি যতটুকু অ্যানালাইসিস করছি, এটা হচ্ছে কি একটা অপারেটিভ ড্রাগ, মানে অপারেশন করার আগে এই ধরনের ড্রাগসগুলো ইউজ করা হয়। কিন্তু এই মেডিকেল ড্রাগস এগুলো আসলে মানুষ কিভাবে পায় আমি জানি না গাইস। যাই হোক, আপনারা আসলে সবাই সতর্ক থাকবেন, সাবধান হবেন, এই কারণে ভিডিওটা করা। আর অবশ্যই গিয়ে তো বাকি কথা আপনাদেরকে জানাবোই, ফ্রেন্ডের কি অবস্থা, কি হয়েছিল না হয়েছিল, ডিটেলস আপনাদেরকে আরো জানাবো। সেই পর্যন্ত দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন। তো কাহিনী যেটা হয়েছে আমি আপনাদেরকে একটু শর্টে বলি। আমার ফ্রেন্ড, তার 60 ফিটে একটা দোকান আছে, একজন মধ্যবয়স্ক লোক তার দোকানে হঠাৎ করে আসে এবং অনেক বড় অ্যামাউন্টের অর্ডারের কথা বলে, প্রায় 10-12 দিনের অর্ডারের কথা বলে। তো আমার ফ্রেন্ড চিন্তা করে যে এত বড় একটা অর্ডার হাতছাড়া করা ঠিক হবে না। এরপরে ওই লোকটা একটা কাগজ দিয়ে বলে যে ভাই এই অর্ডার গুলো আপনি দিতে পারবেন কিনা। তো আমার ফ্রেন্ড ইউজুয়ালি মাস্ক পরে থাকে। ওই লোকটা কথা বলার এক পর্যায়ে আমার ফ্রেন্ডকে বলে যে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি একটু মাস্কটা যদি খুলতেন। তো আমার ফ্রেন্ডটা স্বভাবতই মাস্কটা খুলে সে অর্ডারটা দেখতেছিল, সেই লেখাগুলো পড়তেছিল, এর মধ্যে আসলে কাজ হয়ে গেছে। তো এরপরে ওই লোকটা কথা বলতে বলতে বললো যে ভাই তাহলে আমি আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করি, আপনি আমার সাথে আসেন। তো আমার ফ্রেন্ড, যে আসলে দোকান রেখে ওয়াশরুমেও যায় না, সে দোকান একদম একা ফালায় রেখে সে ওই লোকটার পিছন পিছন চলে গেল। পাশের একজন দোকানদারকে সে যাওয়ার সময় বলে গেছিল যে ভাই দোকানটা একটু দেখেন, আমি আসতেছি। পাশের দোকানদার মনে করছিল যে হয়তো বা কাছেই থাকবে, আশেপাশেই আছে। তো এরপরে ওই লোকটা আমার ফ্রেন্ডটাকে নিয়ে একটা রিক্সা উঠে সে সনি সিনেমা হলের দোতলায় যে ডমিনোস পিজা আছে ওইখানে নিয়ে গেল। ততক্ষণে আসলে আমার ফ্রেন্ডটা পুরোটাই ওই লোকটার বশবর্তী। তো এরপরে ওই ফ্রেন্ডটাকে বসায় রেখে সে তার মোবাইলটা একটু চাইলো, একটা পিজা অর্ডার দেওয়ার নাম করে বললো যে ভাই আপনার মোবাইলটা একটু দেন, আমি একটা পিজা অর্ডার দিচ্ছি, পিজা খাইতে খাইতে একটু কথা বলি। ফ্রেন্ডটাও সরল বিশ্বাসে মোবাইলটা দিয়ে দিল এবং মোবাইলটা নিয়ে সে আসলে ওইখান থেকে বের হয়ে গেল। আর নগদ কিছু টাকা ওই ফ্রেন্ডের কাছ থেকে নিছিল। তখন ওই ফ্রেন্ডের কোনো সেন্স ছিল না, কয় টাকা দিছে সে সেটাও বলতে পারে না। সারাদিন দোকানের যা ক্যাশ ছিল সেটা পরবর্তীতে আর কিছুই পাওয়া যায় না। তো চলুন পরবর্তী ঘটনা দেখা যাক। হ্যালো, হ্যাঁ ভাবি, কোথায় আপনারা? আমি বাসায় ছিলাম, মোবাইল দিয়ে দিতে। মোবাইলটা আমাদের হলো ডমিনোসে যেতে হবে, বলতে ফোনেতে ডমিনোস হইছে না, ডমিনোস পিজা। হ্যাঁ ওই হ্যাঁ ভিতরে নিয়ে গেছে, ওইটার ভিতরে নিয়ে গেছে অনেক। তে তারপরে হ্যাঁ পিজা আছে, সাইলেন্ট করছে, ওই লোকেরা বলছে একটা রাস্তা বের করে মশলা দিচ্ছে। ওরা মনে করছে তো বেসিক্যালি ডমিনোসের ভিতরে কি হয়েছে এই ঘটনাগুলাই ভাবি আমাকে বলতেছিল। তো এরপরে আমরা আসলে থানায় যাই এবং থানায় গিয়ে ওসির রুমে প্রবেশ করে ওসির সাথে সরাসরি কথা বলি এবং ওসি বিষয়টা জানার পরে একজন এসআই কে দায়িত্ব দেয় এবং এই পুরো ঘটনার তদন্তের জন্য সেই সাব ইন্সপেক্টরকে নিয়ে আমরা ডমিনোস পিজাতে যাই। আপনার যে প্রতিষ্ঠানে মিরপুর মোড়ে, মিরপুর মোড়ে আমি সার্ভিস ইন্সপেক্টর খলিলুর রহমান।
এখানে ওই যে 60 ফিট থেকে একটা ছেলেকে আপনার শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে এমন ওই যে কাগজটা দেখা যায় আর কি। কিছুটা আর কি তার স্বাভাবিকতা চেঞ্জ করে তার মোবাইলটা নিয়ে গেছে। আপনার এই প্রতিষ্ঠানে আসছিল, আসে উনি আপনার ঢুকছে করছে মোবাইলটা নিয়ে গেছে। ওই ব্যক্তির আগে হ্যাঁ আপনার এই প্রতিষ্ঠানে বলতে আপনার প্রতিষ্ঠানের সমস্যা না, তার কারণে ফুটেজ ভালো ওকে আইডেন্টিফাই করা যাবে। ডাউট লাগে, ঠিক আছে? আপনি ওই সাথে কথা বলেন, এগুলো আমরা অ্যাভেলেবল নিচ্ছি, সমস্যা তো নাই। সিটি কোড আপনাদের উপর সিটি কোডে দিতে কিছু তাহলে ওসি স্যারের সাথে কথা বলেন একটু। ওসি স্যারই আমাকে পাঠাইছে, ঠিক আছে? আমাদের ডিসি স্যারের রেফারেন্সে ওসি স্যার পাঠাইছে, ঠিক আছে? আমাদের ডিসি মিরপুর স্যারের ওসি এখন আছে সাজ্জাদ হোসেন রোমন। সাদা পাঞ্জাবি পরা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বন্ধু। দুপুরবেলা ঠিক এভাবেই আমার বন্ধু উল্টা পাশের চেয়ারটায় বসা ছিল এবং সেই দুষ্কৃতিকারী আমার বন্ধুর জায়গাটায় বসা ছিল। ঠিক এই স্থানটাতেই তারা দুইজনে বসা ছিল, কিন্তু এই জায়গাটা সিসিটিভি ক্যামেরার কভারেজের আন্ডারে নাই। যাই হোক, শুরুর দিকে ডমিনোসের অনার আমাদেরকে ফুটেজ চেক করতে দিচ্ছিল না। তারা বলতেছিল যে তাদের নাকি ভিতরে এক্সপার্ট নাই এবং তাদের কারো কাছে সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস নাই। এরপরে এসআই যখন ওনাকে বিষয়টা বুঝিয়ে বলল যে থানা থেকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, তখন সে ফুটেজ চেক করার অনুমতি দিল। সাব ইন্সপেক্টর অনেক সময় ভিতরে বসে ফুটেজটা বের করতে পারেন নাই। প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা আমরা বাইরে বসেছিলাম এবং পরবর্তীতে আমরা এক প্রকার জোরজবস্তি করেই সিসিটিভি ফুটেজের ক্যামেরার রুমে ঢুকলাম এবং সিসিটিভি ক্যামেরা থেকে দুষ্কৃতিকারীকে এবং সঠিক সময়টা শনাক্ত করলাম। এবং আপনারা ক্যামেরার এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবেই দুষ্কৃতিকারী ফোনটা নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। যদিও এখানে দুষ্কৃতিকারীর চেহারাটা ভালো মতন বোঝা যাচ্ছিল না, তাই আমরা আরো স্পষ্টভাবে চেহারাটা পাওয়ার জন্য বিল্ডিং এর যে অনার তার কাছে যাই এবং সেখান থেকে বিল্ডিং এর মেইন এন্ট্রেন্সের যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেগুলো আমরা সংগ্রহ করলাম। তো চলুন সেই ঘটনাগুলো আমরা দেখে আসি। কাউকে অ্যালাউ করে না ভিতরে। কেন অ্যালাউ করবে ভাই? আপনি তো কাজ আমি করতেছি, পুলিশকে যদি ট্রাস্ট না হয়। না দেরি করছি। না আপনি গাড়ি নাই, গাড়ি থাকার পরেও আপনার কাজ আমার সাথে চলে আসছেন। হ্যাঁ, আমি ওখানে প্রেজেন্ট আছি, আপনি আপনাকে তো আমি দেখাবো না? অবশ্যই। আমি ভিকটিমকে দেখছি, আইডেন্টিফাই করার পরে আপনাকে আমি ডাকবো। দেন ওসি স্যার 3বার ফোন দেই, তাহলে কেমন হলো? উনি কি ভিকটিমের লোক? হ্যাঁ আমার ফ্রেন্ড। কি হইছে, কি ঘটনা কি ভাই? গেটের ফুটেজটা দেখা সাধারণ নিঃশ্বাস আছে না, ডেভিলস ব্রেথ, যে বর্তমানে চলছে স্কোপোলাম, ওই ড্রাগসটা সম্ভবত দেওয়া হয়েছে ওকে। কোথায় এটা? এইটা ওর দোকানটা হচ্ছে 60 ফিট, মিরপুর 60 ফিট। তো ওইখান থেকে একজন লোক, ওই যে ফুটেজ পাওয়া গেছে এই লোকটা, তো উনি হচ্ছে গিয়ে এসে অর্ডার দেওয়ার কথা বলছে। একটা পিসটা দিছে ওনাকে। হ্যাঁ, এইখানে নিয়ে আসছে ওনাকে, ভুলাই বলে এইখানে নিয়ে আসছে। এই যে এই লোকটা এই মোবাইলটা নিয়ে এই যে বের হয়ে যেতেছে। আচ্ছা, পুলিশের কাজটা পুলিশকে করতে দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। আমি লেট দিয়ে ফিনিশ যখন করব তখন কি করতেছি সেটা দেখার পরে আমার সিনিয়র অফিসারকে বলেন, তাহলে আমার ওই অফিসার আমার বিরূপ মন্তব্য নিল। আগে যদি কি করে তাহলে সমস্যা না। মানে কাজ অবশ্যই আপনাদের, আমি তো আপনার কাজের জন্য তো বসে আছি, আমার ডিউটি টাইম কিন্তু ওভার। আমি তাকে তো ওকে নিব যে ভাই আমি তাকে ক্লিয়ার হয়েছি যে না আমরা পেয়ে গেছি ফুটেজটা ক্লিয়ার করে। আর 7টা ক্যামেরা আছে, 7টা ক্যামেরা আমি দেখতেছি। আচ্ছা। এরই ফাঁকে তো আমার মাথা গরম করলেন আপনি, তাহলে কি লাভটা হলো? সো এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল আসলে। সো যেহেতু আমাদের হাই লেভেল থেকে রেফারেন্স ছিল, তো এই জন্য আসলে আমাদের মধ্যে কেউ একজন ওইখানে ফোন দিয়ে জানানো হয়েছে যে আসলে অনেক টাইম লাগতেছে। তো এরপরে আসলে ওই উপরের লেভেল থেকে ওনাদের উপরে একটু প্রেশার আসতেছিল। ডিসি ফোন দিচ্ছিল, ওসি ফোন দিচ্ছিল, সবাই আসলে ফোন দিচ্ছিল। তো যাই হোক, এমনি পুলিশ ভাইরা যথেষ্ট ভালো ছিল, তারা যথেষ্ট হেল্পফুল ছিল এবং আমাদেরকে সব রকম সহযোগিতা করে তারা। তো তারাও আসলে ভাই মানুষ, তাদেরও ভুলভ্রান্তি হয়, তাদেরও লাইফ আছে, ফ্যামিলি আছে এবং তাদের একটা ডিউটি টাইম আছে। সো ডিউটি টাইমটা যদিও তার ওভার হয়ে গেছিল, এই জন্য সে আমাদের জন্য অনেক করতেছিল, তো এই জন্য সে একটু আসলে কষ্ট পাইছিল। তো আসলে এসআই এমনি মানুষ হিসেবে খুব ভালো ছিল, সে যথেষ্ট হেল্পফুল এবং আমাদের সাথে মোটামুটি অনেক সহযোগিতা করেছে। সো গাইস, চলেন কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনাগুলো দেখে নেওয়া যাক। আর এই ক্যামেরাটা চেক করা হয় না? এই যে এইখান দিয়ে যে ঢোকাস ক্যামেরাটা, এখন দেখতে হবে। এই ক্যামেরাটা কি ওনাদের? হ্যাঁ, এই ক্যামেরাটা দেখা যায়। দয়া করে সবাই আসেন না, একজন আসেন, আপনি আসেন। আমি মিরপুর মোটর সার্ভিস বলি সিঁড়ি
ফুটেজটা দেখবে। ম্যানেজার যে ছিল উনি আপনার বাড়িতে গেছেন। আমি আছি ওনার চাবি নেই, আমার চাবি নেই। কোথায় আছে? তো আসেন একটা আসার সম্ভাবনা আছে? না আজকে সকাল থেকে আপনার খোলা থাকবে? হ্যাঁ স্যার, আমাদের আপনার এটা ব্যাকআপ কত হবে? এটা রেকর্ড আপনার আপনার ক্যামেরার ব্যাকআপটা কয় দিন? এটা আপনার কোন জায়গায় আপনার ওই যে নিচের যে দুটো ক্যামেরা আছে, দুটো ক্যামেরা কি আপনাদের একবার নিচের দিতে? একবার নিচে দুটো কোনো বিল্ডিং এর বিল্ডিং এর ওইটা বিল্ডিং এর মালিকের অথরিটি স্যার। ওটা বিল্ডিং এর মালিক। আর এই যে আপনার এই গেটে ঢুকতেছে এই সিঁড়িতে এখানেও বিল্ডিং এর আছে। বিল্ডিং এর আছে। জি জি স্যার। বিল্ডিং মানে ওই যে পাঁচতলা পাশে সো ডমিনোজের ঠিক পাশেই ছিল বার্গার বার্জেলোস। আমরা ওইখানে ঢুকে আমরা এন্ট্রেন্সের ক্যামেরার ফুটেজটার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। পরবর্তীতে তারা জানায় যে এন্ট্রেন্স গেটের যে সিসিটিভি ফুটেজটা সেটা হচ্ছে গিয়ে বিল্ডিংয়ের মালিকের অথরিটিতে। তো আমরা সেখান থেকে বিল্ডিংয়ের মালিকের নাম্বারটা নেই এবং মালিকের সাথে দেখা করার জন্য তার অফিসের উদ্দেশ্যে রওনা হই। সো আমি আসলে ট্রাই করতেছি পুরো ঘটনাটাই আপনাদেরকে দেখানোর, যদিও এখানে ভিডিও করার খুব একটা অবস্থা ছিল না, বাট তারপরেও আপনাদের জন্য আমি যতটুকু পারছি ভিডিও করে রাখতেছি। অ্যান্ড আমরা এখন সিক্রেট রেসিপির ভিতরে ঢুকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এবং স্টেপ বাই স্টেপ জিজ্ঞাসাবাদ করে একজন জিজ্ঞাসা করে আমরা আসলে বিল্ডিংয়ের মালিকের রুমের দিকে অগ্রসর হচ্ছি। যদিও এখানে আমরা বিল্ডিংয়ের যে অনার আছে তার রুমটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, বাট তারপরেও আমরা জিজ্ঞাসা করে করে আমরা আস্তে আস্তে মালিকের রুমের বিল্ডিংয়ের মালিকের যে রুম আছে সেখানে আমরা যাইতেছি। তো বন্ধুরা পরবর্তীতে কি হয় সেটা দেখতে থাকেন এবং আমরা কিভাবে আসলে বিল্ডিংয়ের মালিকের যে রুম আছে সেখানে আমরা যাই এবং মালিকের সাথে আমরা কথাবার্তা বলি এবং এরপরে হচ্ছে কিভাবে আমরা সিসিটিভি ফুটেজটা উদ্ধার করি সেগুলো দেখতে আমাদের সাথেই থাকুন। উনি কি আছেন ভিতরে? বলতে পারলাম না স্যার। তো আমরা কিন্তু অলরেডি বিল্ডিংয়ের যে অনার তার অফিসে চলে আসছি এবং তার অ্যাসিস্ট্যান্ট অফিসে ছিল, তার সাথে আমরা কথোপকথন করতেছি এবং সিসিটিভির ফুটেজটা আমরা চাইতেছিলাম। তো তারা বলল যে আসলে আমাদেরকে একটু ওয়েট করতে, আমাদেরকে একটু বসতে, বিল্ডিংয়ের মালিক একটু বাইরে গেছিলো। সো আমরা ওই পর্যন্ত আসলে ওয়েট করলাম এবং পরবর্তীতে বিল্ডিংয়ের যে অনার বয়স্ক ভদ্রলোক উনি আসার পরে আমরা ওনার সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম এবং ভদ্রলোক খুবই ভালো মানুষ। সে আমাদেরকে সব রকম সহযোগিতা করলো এবং সিসিটিভি রুমে যাওয়ার অনুমতি দিল এবং সে বলল যে যত তাড়াতাড়ি সম্ভব দুষ্কৃতিকারীকে জানি ব্যবস্থা নেওয়া হয়। তো চলুন বন্ধুরা দেখে আসি এর পরবর্তীতে কি হইলো। হ্যাঁ, কমান্ড নিয়ন্ত্রণটা আপনার চলে আসবে। আপনার যদি আমি বলি মোবাইলটা দিয়ে দেন, আপনি দিয়ে দেবেন, মানিব্যাগটা দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা। আপনি যদি বলেন যে আপনার বিকাশ নাম্বার কত এত, পিন নাম্বার কত এত, আচ্ছা এরকম সবই এরকম নিতে পারবেন। আপনাকে এরকম মোটামুটি 10-15-20 মিনিট আপনাকে নিয়ন্ত্রণ নিতে পারা যায়। মানে 20-25 মিনিট নিয়ন্ত্রণ রেখে কাজ করে নেয়। করে নাই। তারপরে কি করলো? এই ছেলেটাকে আপনার 60 ফিট থেকে ও পিজ্জা দোকান আছে, অর্ডার করছে পিজ্জা নিতে। এনে ডোমিনোজে আসছে, আসার পরে ওখান থেকে তার মোবাইল ড্যাকটা নিয়ে চলে গেছে। আচ্ছা এটা কি? এখন আমরা ওই সিঁড়ির ফুটেজটা দেখবো। দেখেন এই আছে আমাদের ওই সিঁড়ির ফুটেজটা এই দেখবো। ইয়ে ডাক ওই ইয়েকে ডাক। শালা কি বলে বাদ দেশের বাড়ি কোথায়? গাজীপুর কালীগঞ্জ। স্থানীয় কালীগঞ্জ জি। এই ফুটেজটা রেডি করো। কটাতে কটায়?
এটা হচ্ছে 3:30 থেকে 41-এর মধ্যে। তুমি আড়াইটা থেকেই করো কেন? না আর আপনার আমরা পেয়ে গেছি, আপনার ডোমিনোজে কিছু ফুটেজ পাইছি, সেক্ষেত্রে আপাতত দরকার নাই। আপনার 35 থেকে 45 আমার দেখলেই হবে। তুমি ওই পদ্ধতি দেখতে পারবেন, সমস্যা নাই। আমার কথা হলো কি আপনারা যা মূল দেখেন যে সেইটা উঠতে যে আমরা দুটো ক্যামেরা দেখছি আর উপরে এই শোনো, তুমি ওই জায়গাটা রেডি করো, ওরা যাবে যাও, যে জায়গাটা বলে এটা রেডি করো। আপনার 3টা কত হবে? 3:30 থেকে না, তাহলে দেখতে পাবেন। ওই যে দুইজন সাদা গেঞ্জি পরা আর কালো গেঞ্জি, ওইটাও কালো গেঞ্জিটা ও, সাদা গেঞ্জিটা ওই লোক। উনি গেছে, চলে গেছে। এবার ওই সিঁড়ির ফুটেজটা লাগবে দুইটাই। ওই যে উনি নামছে, এই এটা ক্যাপচার করো। হ্যাঁ, ওই যে সাদা গেঞ্জি। ওইটুকু ক্যাপচার করেন ভাইয়া, ঠিক আছে? ওই যে বের হয়ে কথা বলতেছে, এই যে ঢুকলো 3:37 সেটা ঢুকতেছে। এই ওনাকে একটু ক্যাপচার করেন তো, পজ করেন তো ভাইয়া। বস করে দেন। এই ঢুকে গেছে। এই যে বসছে, দেখি তো কোন জায়গাটা বসে। ওই যে বসছে ডমিনোসে বসছে, ডান পাশে, রাইট। প্রথম ইয়ারতেই বসছে না ভিডিও। এই পাশে ঢুকতে একটা দোকান, নাকি এই যে দোকানটা এটা হচ্ছে। দেখেন তারপর আমি জানাবো না। থ্যাংক ইউ আঙ্কেল, এটা বলতে খুশি হবো। থ্যাংক ইউ আঙ্কেল। এই দরকার সাহেব, হ্যাঁ এটাকে দেখেন, এটা ধরে যতদূর সম্ভব এটা একটা চক্র। এটা বলা দরকার নাই, আমি একটু কষ্ট পাইছি। হ্যাঁ, আমি যেহেতু আপনার কাজ করতেছি, আপনাকে যেন বললাম, এটা আবার সাথে আবার বললাম না যে আপনার আমার সাথে কাজ করতে হবে। এখন ওই নামতে বলো যে ডমিনোসের নিচে নামো। করতে পারেন তাহলে রিস্কটা দেবেন তবে আপনার কাছ থেকে। যাই হোক, সনি হলের সব কাজ শেষ করার পরে পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে আমরা কিছু সময় আলোচনা করে এবং তারপরে আমরা বের হয়ে পড়লাম মিরপুর থানার উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা একটা মামলা করব। তো এর মধ্যে আসলে পুলিশ ভাইয়ের সাথে আমার বেশ কিছু বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল। এত কিছু করার পরে কোর্ট থেকে আসামি জামিন দেয়, সেই লাইব্রেরি কি আমার ভাই? এরকম এত কষ্ট করে একটা আসামি ধরার পরে জামিন দিয়ে দেয় আপনার আসামি। তো 2 নম্বরে এসে আমরা একটা সিগনালে পড়ি এবং তখন পুলিশ ভাই কিছু কষ্টের কথা আমাকে বলতেছিল যে আসলে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডারের যে খারাপ অবস্থা সেগুলো আমাকে দেখাচ্ছিল, যে অনেক কষ্টে একটা আসামি ধরার পরে সে তাকে আবার কোর্ট থেকে জামিন দিয়ে দেওয়া হয়। সো আসলে এদেশের আইন কিভাবে কবে ঠিক হবে জানি না। তো যাই হোক, আমরা চলে আসলাম অলরেডি 2 নম্বর থানার সামনে এবং আরও বেশ কিছুক্ষণ সিগন্যালে দাঁড়িয়ে থাকার পরে সিগন্যাল ছাড়লো এবং তারপরে আমরা সরাসরি ঢুকে গেলাম 2 নম্বর থানার ভিতরে। এবং 2 নম্বর থানার ভিতরে গিয়ে আমরা কি করলাম সেগুলো আসলে দেখতে আমাদের সাথে থাকুন। পরবর্তী আমরা যা করলাম সেগুলো আমরা তুলে ধরার ট্রাই করেছি। আমি বলছি হোমস। তো পরবর্তীতে আমরা থানায় ঢুকে ওসি সাদত ভাইয়ের রুমে চলে যাই এবং যে তদন্ত অফিসার ছিল খলিল ভাই, তিনি যখন সাদত ভাইকে সকল ঘটনা খুলে বললো তখন ওসি নিজেই তদন্তের ইয়েটা নিল, ফুল দায়িত্বটা নিল এবং আমাদেরকে একটা মামলা করে দিতে বললো। তো পরবর্তীতে খলিল ভাই যখন সকল বিস্তারিত বিবরণ দিয়ে বের হয়ে গেলেন এবং আমরা পরবর্তীতে পাশের একটা রুমে গিয়ে আবার সম্পূর্ণ ঘটনাটা বলে একটা মামলা করলাম। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি এবং এখান থেকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।